সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র হতে স্বাগত জানাচ্ছি। আমাদের স্বাস্থ্য তথ্য অনুষ্ঠানের এবারের পর্বের আলোচ্য বিষয় কোভিড-19 টিকা, জানা অজানা সব তথ্য। এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এম এ হাসান চৌধুরী, পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ, এবং আরও আছেন অধ্যাপক ডক্টর অনিরুদ্ধ ঘোষ, অধ্যাপক, মেডিসিন বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ। স্যার, আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। হাসান স্যার, আপনাকে দিয়ে শুরু করি। আমরা তো জানি যে পৃথিবীতে বেশ কিছু কোম্পানির ভ্যাকসিন আছে, আমরা বাংলাদেশে কোন ভ্যাকসিনটা গ্রহণ করছি? আমরা যেটা গ্রহণ করছি সেটা হলো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন। যে ভ্যাকসিনটার মেইন ম্যানুফ্যাকচার তৈরি হচ্ছে এটা ইউকেতে, ওইটার প্রোডাকশন হচ্ছে এখন বর্তমানে সিরাম ইনস্টিটিউট ইন্ডিয়া, যেখান থেকে আমরা সরাসরি ভ্যাকসিনগুলো পাচ্ছি। বলি যেটা ভারতের ভ্যাকসিন, এটা কি ভারতের কোনো টেকনোলজি নাকি? এটা নিয়ে আমাদের স্যার এক ধরনের জানার বিভ্রান্তি আছে, সেই জন্য জানতে চাচ্ছিলাম। এটা আসলে যখন কোনো ভ্যাকসিন তৈরি হয় এটা বিভিন্ন প্রতিষ্ঠানে তৈরি হইতে পারে, কিন্তু বেসিক যে ফর্মুলাটা সেটা তৈরি করছে অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের সমন্বয়ে। এটা হয়তো বিভিন্ন জায়গায় ওরা প্রোডাকশন বাড়ানোর জন্য বিভিন্ন যারা স্ট্যান্ডার্ড ল্যাব আছে ওদেরকে তখন প্রোডাকশন করার জন্য অনুমতি দেওয়া হয় অন্যান্য প্রোডাক্টের মতো। তবে এটা সব স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল প্রোটোকল মেনটেন করে তৈরি করা হচ্ছে। অর্থাৎ স্যার, অ্যাস্ট্রাজেনেকার যে গুণগত মান নিয়ন্ত্রণের ব্যবস্থা, সম গুণগত মান নিয়ন্ত্রণের ব্যবস্থা এখানে সিরাম ইনস্টিটিউটে হয়েছে। সিরাম ইনস্টিটিউট ইন্ডিয়া যে পুনাতে আছে এটা দীর্ঘদিন ধরে ভ্যাকসিন তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে, সুতরাং ওদের অনেক পুরানো অভিজ্ঞতা সম্পন্ন এবং ওরা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন তৈরি করার জন্য সম্পূর্ণ স্ট্যান্ডার্ড প্রোটোকল এবং ওদের ফ্যাসিলিটি আছে। অনিরুদ্ধ ঘোষ স্যার, এখানে তো আরও অন্যান্য প্রস্তুতকারক ছিল। আমরা ফাইজারের নাম জানি, আমরা স্পুটনিকের নাম জানি, আমরা সিনোভ্যাকের নাম জানি, আরও অনেকগুলোই আছে। এত সমস্ত কোম্পানি থাকতে আমরা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনকে কেন গ্রহণ করলাম? বেশ কয়েকটা ভ্যাকসিন যখন ট্রায়াল চলছিল বা ফেজ 3 ট্রায়াল চলছিল, তখন আমাদের জন্য সবচাইতে সহজলভ্য ছিল অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন। কারণ বাকি যে ভ্যাকসিনগুলো এগুলো দাম অনেক বেশি ছিল, এবং দ্বিতীয় হচ্ছে ওইখানে যারা ইনভেস্ট করছেন ওইখানে বাংলাদেশের তখন আর ইনভেস্ট করার মতো সুযোগ ছিল না, কারণ ওইখানে ইনভেস্টমেন্ট অনেক অনেক বেশি। এটা আসলে আমাদের খুব সৌভাগ্য যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার একদম যথাযথ সময়ে এই অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন এটার পিছনে ইনভেস্ট করেছেন কিন্তু অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের জন্য। এই ভ্যাকসিনটা প্রডিউস হচ্ছে ভারতের সিরাম ইনস্টিটিউটে, এটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট থিং। এটা বিভিন্ন জায়গায় প্রোডাকশন হতে পারে, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের জন্য এই ভ্যাকসিনটা সবচাইতে ইউজার ফ্রেন্ডলি। অন্য ভ্যাকসিনগুলো কোনোটা -70-তে কোনোটা -20-তে রাখতে হচ্ছে, আর আমাদের এটা 2 to 8 ডিগ্রি টেম্পারেচার নর্মাল ফ্রিজারেও রাখা যাচ্ছে। কাজেই এইটা ভ্যাকসিনটা অ্যাকোয়ার করা এবং সারা বাংলাদেশে এটা ছড়িয়ে দেওয়া এবং ছড়িয়ে দিয়ে ইফেক্টিভলি আমাদের একদম গ্রামে গঞ্জে পর্যন্ত ভ্যাকসিনটার কার্যকারিতা বজায় রেখে মানুষের কাছে পৌঁছে দেওয়া, সবগুলি দিক বিবেচনায় এই ভ্যাকসিনটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে। আপনি মূল্যের কথা বলেন, এটা দাম কম। আমরা কি দাম কমের জন্য গুণগত মানে কোনো রকম আমরা সমঝোতা করলাম কিনা? না, গুণগত মানের সমঝোতার ব্যাপার না। দাম কমের জন্যই যে আমরা শুধু এটা নিয়েছি তা না, এটা ছিল আমাদের কাছে অ্যাভেইলেবল একটা জিনিস। আর দাম বেশি হলে এই পরিমাণ মাত্রায় অবশ্যই এটাও একটা কনসিডারেশন, অনেকগুলি ফ্যাক্টরের মধ্যে এটা অবশ্যই একটা কনসিডারেশন। হাসান স্যার, বাংলাদেশে তো জনসংখ্যা এখন 17 কোটি বা আরও বেশি। আমরা কাদেরকে টিকা দিতে যাচ্ছি এই জনগোষ্ঠীর মধ্যে, বা কারা কারা টিকা নিতে পারবে এই মুহূর্তে? এটা আসলে যেটা নির্ভর করে 17 কোটি জনসংখ্যাকে সবাইকে টিকা দেওয়ার দরকার নাই। আমরা এই জন্য ফেজ ওয়াইজ অগ্রাধিকার ভিত্তিতে কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। প্রথম হলো যারা ফ্রন্ট লাইনার, বিশেষ করে হেলথ কেয়ার ওয়ার্কার এবং অন্যান্য ফ্রন্ট লাইনার যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভের প্রশাসনের লোকজন আছে, ওনাদেরকে দিচ্ছি। দ্বিতীয় গ্রুপ হলো আমরা যারা 55 বছরের ঊর্ধ্বে, ওই গ্রুপকে ক্রাইটেরিয়ার মধ্যে নিয়ে আসা হয়েছে। থার্ড হলো যারা হাই রিস্ক গ্রুপ, যেমন যাদের ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, হার্ট ডিজিজ আছে, ক্যান্সার আছে, আক্রান্ত আছে, ওনাদেরকে আমরা যখন অ্যাকুইট অবস্থায় ক্রাইসিস থাকবে না, স্টেবল থাকবে, তখন আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য ওদেরকে সিলেক্ট করা হয়েছে। কারণ একসাথে সবাইকে ভ্যাকসিন পাওয়া সম্ভব নয়, জন্য ধাপে ধাপে আমরা এটা দেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকার প্রায় 3 কোটির মতো ভ্যাকসিন আমরা অ্যাস্ট্রাজেনেকা থেকে পাবো। আরও 20% ভ্যাকসিন আমাদের পপুলেশন অনুসারে, যেটা একটা কোভ্যাক্স ফ্যাসিলিটি নামে একটা অর্গানাইজেশন আছে,
যারা সেই হিসেবে আমরা হয়তো আরো 3 কোটি ভ্যাকসিন ওনাদের কাছ থেকে পাবো। ওটা কি স্যার গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন? ভ্যাকসিনেশনের জন্য গাবি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওনারা একটা ডেভেলপিং কান্ট্রির জন্য একটা কোভ্যাক্স ফ্যাসিলিটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যেখান থেকে 20% অফ ডেভেলপিং কান্ট্রি পপুলেশনকে দেওয়া হবে। সেই হিসেবে হয়তো আমরা আরও 3 কোটি ভ্যাকসিন পাবো। এখন আমাদের হাতে আছে প্রায় 70 লক্ষ ভ্যাকসিন। আমরা 35 লক্ষ ভ্যাকসিন প্রথম ডোজ হিসাবে দেবো, দ্বিতীয় মাসে আমরা আরও 35 লক্ষ লোককে ভ্যাকসিন দিতে পারবো। এবং আপনি শুনে আরও খুশি হবেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং দূরদর্শিতার কারণে আমরা খুব দ্রুত ভ্যাকসিন পেয়ে গেছি, যেখানে এখনও বিশ্বের 130টার মতো দেশে এখনও একটা ভ্যাকসিন ওরা পান নাই। তো বাংলাদেশ এদিক দিয়ে অনেক এগিয়ে আছে। আমরা চিকিৎসায় যেমন সফলতা অর্জন করেছি, মৃত্যুর হার যেমন আমাদের অনেক কম, একই রকমভাবে আমরা ভ্যাকসিনেশনের কার্যক্রমে আমরা অনেক দূর এগিয়ে আছি। এবং আমাদের এই কার্যক্রমকে আমরা আশা করি অন্যান্য ভ্যাকসিনেশন প্রোগ্রামে যে অভিজ্ঞতা আমাদের ছিল, যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হিসেবে 2019 সালে সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। সুতরাং আমরা আশা করি আমাদের এই গ্রামগঞ্জে আমরা একেবারে কমিউনিটি লেভেল পর্যন্ত এই ভ্যাকসিনের কার্যক্রমকে আমরা সাকসেসফুল করতে পারবো। আপনি বলেন যে অগ্রাধিকার ভিত্তিতে কারা কারা পাবে, আবার কাদেরকে এখন কোনো মতে দেওয়া যাবে না, এরকম কি নির্ধারণ করা হয়েছে? কিছু কিছু আমরা ক্রাইটেরিয়া আছে, যেমন 18 বছরের নিচে কাউকে এখন আমরা টিকা দেওয়ার এই পর্যায়ে প্রথম পর্যায়ে নাই। দ্বিতীয় হলো গর্ভবতী মহিলা এবং দুগ্ধদানকারী মা, ওনাদেরকে এখন দেওয়া হবে না। যে সমস্ত গুরুতর অসুস্থ ব্যক্তি যারা হাসপাতালে ভর্তি আছেন অথবা আনকন্ট্রোল ডায়াবেটিস বা আনকন্ট্রোল অ্যাজমা, ওনাদেরকে আপাতত দেওয়া হবে না। এবং যারা একটা টিকা দেওয়ার জন্য একটা সম্মতিপত্র সিগনেচার করতে হয়, ওনাদেরকে যদি কেউ সম্মতি প্রদান না করে, যিনি অনাগ্রহী তাকে দেওয়া হবে দেওয়া না। হবে না। ধন্যবাদ স্যার। স্যার অনিরুদ্ধ স্যার, আপনার জানতে চাচ্ছিলাম, স্যার বললেন যে 18 বছরের নিচে দেওয়া হবে না, বা গর্ভবতী মায়েদেরকে দেওয়া হবে না, বা দুগ্ধদানকারী মায়েদেরকে দেওয়া হবে না, কেন? এটা কোনো কারণ আছে কি? প্রথম যখন টিকাটা ডেভেলপ করার প্রক্রিয়া শুরু হয়, কাদের মধ্যে এই টিকা তৈরি করার পর কাদের মধ্যে এটার ট্রায়ালগুলো হবে, ওই সময়ই থেকে ঠিক করা ছিল যে 18 বছরের নিচে যারা, এদের ডিজিজ অতটা সিভিয়ার হচ্ছে না, ডেথ রেট খুব খুব কম, সেজন্য এদেরকে বাদ দেওয়া হয়েছিল। দ্বিতীয় হচ্ছে প্রেগনেন্সিতে কোনো ট্রায়াল করা, অন্যান্য পপুলেশনের ট্রায়াল না করে প্রেগনেন্সিতে প্রথমে ট্রায়াল করা, এটা এথিক্যাল না। একইভাবে প্রেগনেন্সির সাথে ল্যাকটেশন, এই যে সেজন্য ইনাদেরকে বাদ দেওয়া হয়েছে। তারপর স্যার যেটা বলছেন যে যারা ভর্তি আছেন ওদেরকে, ওনারা অন্য একটা ডিজিজে অ্যাক্টিভলি ভুগছেন, এই সময় ওই টিকার কার্যকারিতা কত দূর থাকবে এটাও কেউ জানে না। সেই জন্য এই সমস্ত কারণগুলিতে ওনাদেরকে টিকা দেওয়া হচ্ছে। স্যার আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যে আমরা সাধারণত যেটা বুঝি যে সাধারণত টিকা দেওয়া হয় সেই জীবাণুটা, ভাইরাস বা ব্যাকটেরিয়া, তাকে হয় জীবিত রেখে তার ক্ষতিকর ক্ষমতাকে নষ্ট করে দিয়ে অথবা তাকে মেরে ফেলে সেই ভাইরাসটা বা ব্যাকটেরিয়া শরীরে দিয়ে দেওয়া হয়, তার বিরুদ্ধে আমার শরীরের প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে কি এই ধরনের কোনো কিছু ঘটেছে, নাকি ভিন্ন কিছু ঘটেছে স্যার? টিকা তৈরির, মানে কোনো একটা জীবাণুর বিরুদ্ধে টিকা তৈরির অনেকগুলো উপায় আছে। তার মধ্যে আপনি যেগুলি বললেন, এটা ছাড়াও কিন্তু আমরা যেমন টিটেনাসে একটা নির্দিষ্ট টক্সিন ইউজ করি। করোনা ভাইরাসের ক্ষেত্রে যেটা করা হয়েছে সেটা হচ্ছে, আমরা ঠিক করেছি যে আমাদের টার্গেট অ্যান্টিজেন কোনটা, ওর যে সারফেস যে এগুলি ছিল এগুলি টার্গেট অ্যান্টিজেন, এই টার্গেট অ্যান্টিজেনটাকে ইনকর্পোরেট করা হয়েছে আরেকটা কমনলি পাওয়া মানে হয় এরকম একটা অ্যাডেনো ভাইরাসের মাধ্যমে। তবে একদম কমনগুলি নেওয়া হয় নাই। অ্যাডেনো ভাইরাসটা কমন, কিন্তু যেই অ্যাডেনো ভাইরাসটা মানুষের শরীরে কম করে, এই ধরনের একটা রেয়ার অ্যাডেনো ভাইরাস বেছে নিয়ে ওটার মধ্যে এটাকে ইনকর্পোরেট করা হয়েছে। অর্থাৎ সরাসরি করোনা ভাইরাসটাকে এখানে সরাসরি করোনা ভাইরাস দেওয়া হচ্ছে না, মানে জীবিত না মৃত। এর কোনো ভালো কিছু ঘটলো এর কারণে? এটা হচ্ছে একটা পদ্ধতি, ভালো বা মন্দের ব্যাপার না, যে কোন ভাইরাসটাকে, সব ভাইরাস তো লাইভ অ্যাটেনুয়েট করা যাবে না, সব ভাইরাস কিল্ড ভাইরাস দেওয়া যাবে না। ওই সময় আমরা যে দ্রুত গতিতে, এটা তো আনপ্রেসিডেন্টেড, পৃথিবীর মানুষের ইতিহাসে এত দ্রুত কোনো টিকা তৈরি করা হয়নি। সেই জন্য ওই সময় যারা ইয়েতে ছিলেন, সারা পৃথিবীর বিজ্ঞানীরা, ওনারা সবচাইতে ভালো রাস্তাটার চেষ্টা করেছেন। কিন্তু সবগুলি কিন্তু একই রকম টিকা না, বিভিন্ন রকম টিকা কিন্তু এখন পর্যন্ত ট্রায়ালে আছে। যেমন আরএনএ টিকা যেটা ইয়েতে মডার্না বা ফাইজার দিচ্ছে, ওটা একরকম, এটা আরেক রকম। এখানে টিকা আসলে আপনি যেটা বলছেন, এটা লাইভ ভাইরাস থেকে ইনঅ্যাক্টিভেট করে দেওয়া যায়, ভাইরাসের কোনো একটা অ্যান্টিজেনকে নিয়ে দেওয়া যায়, ও টক্সিনকে নিয়ে টিকা তৈরি করা যায়, অথবা
যার ভাইরাসের ডিএনএ এবং আরএনএ নিয়েও কিন্তু এই প্রথমবারের মতো বিশ্বে ভাইরাসের মেসেঞ্জার আরএনএ এবং আমাদের ডিএনএ, আমরা যে অ্যাস্ট্রাজেনেকার টিকাটা দিচ্ছি এটা হলো ডিএনএ। এই ডিএনএটাকে বডিতে এন্টার করার জন্য, প্রবেশ করানোর জন্য আমরা একটা দুর্বল শিম্পাঞ্জির অ্যাডেনো ভাইরাসকে আমরা ইউজ করছি এটা ভেক্টর হিসাবে, যাতে আমাদের শরীরে টিকা প্রদান করার সময় এটা নষ্ট হয়ে না যায়। সেই হিসাবে একে একটা রিকম্বিনেন্ট ডিএনএ ভাইরাস, যে কারণে এটার ডিএনএ সেগমেন্ট অফ করোনা ভাইরাস, যে কারণে এখানে এই ভ্যাকসিন দিলে কোনো ধরনের এই আপনার ইনফেকশন হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। অর্থাৎ এটা অনেক বেশি নিরাপদ নিরাপদ টিকা, যে কারণে এটা সবাই গ্রহণ করতে পারবে এবং এই পর্যন্ত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও দেওয়া দেখা আমার যায় দর্শকদের জন্য এই তথ্যটা বেশি জরুরি ছিল যে এই টিকাতে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। টিকা দেওয়ার পূর্বে কি কি ধরনের প্রস্তুতি বা কাজ সম্পন্ন করতে হবে স্যার? টিকা দেওয়ার পূর্বে আমাদের প্রথম একটা এনআইডি কার্ড লাগবে, যেহেতু এটা 18 বছরের ঊর্ধ্বে ব্যক্তিদেরকে দেওয়া হবে। এবং ফ্রন্ট লাইনে আমাদের একটা সুরক্ষা অ্যাপস, সরকার কর্তৃক একটা সুরক্ষা অ্যাপস আছে। এখানে আমরা যদি প্রথমে আমাদের এনআইডি নাম্বার দিয়ে ওই ফর্মটা যদি ফিল আপ করি, তাহলে আমাদের একটা কার্ড আমরা প্রিন্ট হিসাবে চলে আসবে। ওই কার্ডের মধ্যে দুটো অংশ, প্রথম অংশটা হলো নাম, এনআইডি নাম্বার এবং অন্যান্য বয়স, মেল ফিমেল এগুলি লেখা থাকবে। পরে নিচের অংশ থাকবে সম্মতিপত্র। সবাইকে টিকাদানের জন্য নির্দিষ্ট কেন্দ্রে এই কার্ডটা ফিল আপ করার পর আমাদের একটা মেসেজ চলে আসবে আমাদের মোবাইলে। সেই মেসেজটা যদি আসে কোন দিন কোন কেন্দ্রে কে কোথায় টিকা দিবে এটা নির্দিষ্ট করে বলে দিবে আগের দিন। ওই কার্ডটা সহ এনআইডি সহ যদি নির্দিষ্ট কেন্দ্রে আসে, তখন ওখানে রেজিস্ট্রেশন বিভাগ আছে, ওনারা এই চেক করে পরে আমাদের নির্দিষ্ট যারা টিকাদান কাছে প্রেরণ করবেন। সুতরাং সবাইকে দুইটা জিনিস নিয়ে আসতে হবে, একটা এনআইডি কার্ড, একটা হলো পূর্বে পূরণকৃত ফর্মটা নিয়ে আসতে হবে সম্মতিপত্র সহ। তাহলে টিকাদানের প্রক্রিয়াটা খুব সহজ হবে, যে কেউ ইজি আসে সময় নষ্ট করে সরাসরি টিকাদানে অংশগ্রহণ করতে পারবেন। করোনা ভ্যাকসিনের আমাদের কত ডোজ নেওয়া লাগবে? 2 ডোজ, 2 ডোজ, কমপক্ষে 28 দিন পরে, প্রথম ডোজের 28 দিন পরে দ্বিতীয় ডোজ। কিন্তু আমরা তো অনেক ধরনের রোগে আমরা ভ্যাকসিন ব্যবহার করি এক ডোজেই মাত্র, এটা আমাদের কেন একাধিক ডোজ নেওয়া লাগছে? ওই যে সব ভ্যাকসিন, আবারও একই কথা, যে সব ভ্যাকসিন একটার সাথে আরেকটা সবসময় তুল্য মূল্য বিচার করা যাবে না, যে এটা এইরকম ওটা ওইরকম কেন। কিছু এখন কিন্তু নতুন একটা ট্রায়াল হচ্ছে সিঙ্গেল ডোজ ভ্যাকসিনের। ওই সময় এই যে ভ্যাকসিনটা, এটা প্রথমে আপনার যে শরীরে যেই অংশটা দেয়া হলো, এটা আপনার শরীরে প্রথমে আপনার শরীরকে প্রস্তুত করলো, আপনার শরীরে মেমোরি সেল তৈরি করলো, আপনার শরীরে কিছু অ্যান্টিবডি তৈরি করলো। সবসময়ই দ্বিতীয়বার যে ইনফেকশন হোক বা দ্বিতীয়বার যে ভ্যাকসিনটা, এইটা গিয়েই আপনার শরীরে তখন অনেক বেশি পরিমাণ অ্যান্টিবডি তৈরি করবে। এটা হচ্ছে একদম কি বলা যাবে, সাধারণ একটা মতবাদ আর কি। সেই জন্যই এটা ডাবল ডোজ হিসাব করে ওই সময় থেকে তৈরি করছে। এই টিকাটা নিলে আমরা করোনা থেকে ঝুঁকিমুক্ত হয়ে যাব স্যার? এখন এটা হলো ইফেক্টিভনেস বলি আমরা, যেটা কতটুকু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দিতে পারবে। এটা বিভিন্ন ভ্যাকসিনের বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন স্টাডিতে দেখা গেছে। আমাদের যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন, ওইটা 62% থেকে 90% পর্যন্ত প্রোটেকশন দিতে পারবে। পৃথিবীতে কোনো ভ্যাকসিনে 100% প্রোটেকশন নাই। সুতরাং এটা, তবে দেখা গেছে যে যদি আমাদের করোনা হয়েও ওইটার সাইন সিমটমগুলো অত সিভিয়ার হয় না, মাইল্ড কেস হয়, এবং এটা রোগের সিভিয়ারিটিও বন্ধ করবে। সুতরাং আমরা যদি ভ্যাকসিন দিয়ে দিই, তাহলে আমাদের দুইটা বেনিফিট আছে। একটা হলো করোনা নাও হইতে পারে, করোনা হওয়ার সম্ভাবনা খুবই কম। করোনা হলে এটা কোনো সিভিয়ার করোনা ডিজিজ হবে না, কোনো ঝুঁকি হবে না, এবং মৃত্যুবরণ করার সম্ভাবনা খুবই কম। তাহলে আমাদের এই জন্যই এই টিকাটা সবারই দেওয়া উচিত। এবং আরেকটা বিষয় বলা হচ্ছে, যারা অলরেডি করোনাতে আক্রান্ত হয়ে গেছে ওনাদেরকেও টিকা দিতে হবে। কারণ বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যারা করোনা একবার আক্রান্ত হয়েছেন, ওনাদের এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা 6 মাস পর্যন্ত থাকে, পরে আবার ধীরে ধীরে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। এই জন্য করোনা আক্রান্ত হলেও আমাদেরকে টিকা দিতে হবে, এই কথাটা সবাইকে মনে রাখতে হবে। কিন্তু সবাই, অনেকে মনে করে আমার তো করোনা হয়ে গেছে, আমার আর কোনো মনে হয় টিকা দেওয়ার প্রয়োজন নাই। এটা কিন্তু মোটেই সঠিক নয়। করোনা আক্রান্ত এবং নন করোনা আক্রান্ত সবাইকেই আমরা টিকা দেওয়ার জন্য উৎসাহিত করব। করোনা ভ্যাকসিন আমি দিয়ে ফেলেছি, আমার কি এখন আর মাস্ক পরার প্রয়োজন আছে? উত্তরটা কিন্তু স্যারের কথাতেই আছে। স্যার কিন্তু একবারও বলে নাই যে আপনার করোনা হবে না। স্যার বলেছেন যে আপনার করোনা হতে পারে কিন্তু মারাত্মক হবে না। আপনি কেন যেতে পরে করোনা হওয়ার ঝুঁকি নেবেন? আরেকটা হচ্ছে, আপনার নিজের করোনা মাইল্ড ফর্মে হলো, কিন্তু এমন কেউ থাকতে পারেন যিনি করোনা ভ্যাকসিনটা নেন নাই,
আপনার বাসায় আপনার বাচ্চাদেরও তো এখন পাবে না কেউ, কিংবা অন্য কোনো ইয়ার কারণে ওনার এমন কোনো কন্ডিশন আছে যার জন্য উনি ভ্যাকসিন নিতে পারেন না, আপনি কিন্তু ওই ডিজিজটা এনে ওনার কাছে ছড়াতে পারেন। কাজে ভ্যাকসিন নিয়ে আপনি ঝুঁকি মুক্ত এটা ভেবে আপনি মাস্ক ছেড়ে আপনি আবার স্প্রেডার হিসাবে কাজ করবেন, এটাকেও আশা করবেন না। স্যার আমাদের অনেকেরই ভ্যাকসিনের ব্যাপারে এক ধরনের ভীতি আছে, একটা আমাকে সুই ফুটবে এটা ভীতি আছে। তাহলে যখন এটাই চিন্তা হচ্ছে, তাহলে আমি তো এরকম ভাবতে পারি যে যখন টিকা দিলেও আমার মাস্ক পরতে হবে, তাহলে এক কাজ করে আমি টিকা না দিয়ে মাস্ক পরেই থাকি। হ্যাঁ, ভাবতে পারেন, কিন্তু শুধু মাস্কও কিন্তু আপনাকে 100% প্রোটেকশন দেবে না। সেই ক্ষেত্রে শুধু যদি মাস্ক পরে থাকেন, মাস্ক পরার পরও যদি আপনার করোনা হয়, আপনার কিন্তু সিভিয়ারিটির হওয়ার সম্ভাবনা থেকে যাবে। আমরা বলছি না যে হলেই হবে, সম্ভাবনা থেকে যাবে। কিন্তু টিকাটা যখন আপনি নিয়ে নিয়েছেন, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এরপরও যদি আমি মাস্ক পরবো, এরপরও ভুলচুক হয়ে কোনো কারণে যদি আমি এফেক্টেড হই, তাহলে আমার সিভিয়ার হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং একই সাথে আপনার আরেকটা কিন্তু নৈতিক দায়িত্ব আছে যে আমি কাউকে করোনা দেব না। এখানে আসলে বিষয়টা কি, আমি করোনার টিকা নিলাম, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হলো, আমি করোনা থেকে রক্ষা পেলাম। কিন্তু টিকা নেওয়ার পরে যদি আমি অ্যাসিমটোমেটিক ভাইরাস ক্যারিয়ার হিসেবে থেকে যেতে পারি সোসাইটিতে, সুতরাং আমার ফ্যামিলি মেম্বাররা আমার দ্বারা আক্রান্ত হইতে পারে। আমার কোনো সিমটম নাই, কিন্তু আমার ক্যারিয়ার হিসেবে আমি কাজ করতে পারি। কিন্তু টিকা ক্যারিয়ারকে প্রিভেনশন করার জন্য এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ প্রমাণিত হয় নাই। সুতরাং যারা অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার হবে, ওরা কিন্তু সমাজের ওনার সংস্পর্শে যারা আসবে সবাই আক্রান্ত হইতে পারে। এই জন্য আমাদেরকে অবশ্যই করোনা টিকা নেওয়ার পরে স্বাস্থ্যবিধি, বিশেষ করে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনটেন করা এবং হাত ধোয়ার অভ্যাসগুলি কোনো অবস্থাতে পরিত্যাগ করা যাবে না। এবার যে কোনো টিকা নিলেই তো আমাদের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা একটু বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। এটা তো একেবারে নতুন ধরনের ভ্যাকসিন। যখন এটা তৈরি করা হয়, তখন এটা প্রস্তুতকারকরা কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বলে তারা চিন্তা করেছেন? এটা হলো 3 ধরনের বলি আমরা। পার্শ্ব প্রতিক্রিয়া হয় মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। মাইল্ড হলো যে কোনো ইনজেকশন দেওয়ার পরে আমরা ইনজেকশন প্রয়োগের স্থলে যেমন একটু ফুলে যাওয়া, একটু পেইন হওয়া, একটু লাল হওয়া, এগুলি যে কোনো টিকা বা ইনজেকশন দিলে হতে পারে। এটা হলো এক ধরনের লোকাল ইফেক্ট বলি আমরা। দ্বিতীয় হলো একটু মডারেট টাইপের, যেমন কারোর শরীরে হয়তো দেখা যাচ্ছে অ্যালার্জি বা চুলকানি হয়, যেমন অনেক সময় ব্লাড দেওয়ার পরে এরকম অ্যালার্জি রিয়েকশন হয়, কারণ এটা একটা ফরেন প্রোটিন, সুতরাং এটা হইতে পারে। এই দুইটাতে কিন্তু কোনো কিছু ভয়ের নাই, যেই কারণে আমরা 30 মিনিট পর্যন্ত টিকা দেওয়ার পরও হাসপাতালে অবস্থান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং ওইভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই জন্য একটা মেডিকেল টিমও সার্বক্ষণিক কাজ করবে টিকাদান কেন্দ্রগুলিতে। আরেকটা তৃতীয় হলো যেটা সিভিয়ার অ্যানাফিলাক্সিস রিঅ্যাকশন, এটা 10 লক্ষ লোকের হয়তো একজনের হইতে পারে। এটা তেমন হইলেও এটার জন্য আমরা ইনজেকশন, অ্যাড্রেনালিন এবং অন্যান্য সাপোর্টিভ ইনজেকশন, অক্সিজেন, এগুলি হাসপাতালে সবসময় রেডি আছে। প্রত্যেকটা টিকাদান কেন্দ্রে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া আছে। যদিও এখন পর্যন্ত গত মাসের 27 তারিখ থেকে আজকে 8 তারিখ পর্যন্ত এইরকম কোনো অ্যানাফিলাক্সিস ঘটনা আমাদের দেশে হয় নাই। সুতরাং আমরা সবাই নির্ভয়ে টিকা নিন। আমি নিজেও গতকাল টিকা দিয়েছি আমার কেন্দ্রে। আপনারা সবাই নির্ভয়ে টিকা নিতে পারেন, ভয়ের কিছু নাই। ধরেন আমার এখন কোভিড পজিটিভ আমি হলাম, এখন আমার অ্যাক্টিভ ডিজিজ চলছে, আমি কি এই সময় টিকাটা নিব নাকি আমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে? না, আপনি কোভিড টেস্ট নেগেটিভ হবেন, মানে অসুখ থেকে ভালো হবেন, টেস্ট নেগেটিভ হবে, এরপর 28 দিন পরে আপনি টিকা নিতে পারবেন। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, টিকার সঙ্গে সংশ্লিষ্ট না, ধরেন কোনো একজন অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার রুটিন পিসিআর করতে গিয়ে তার পজিটিভ হলো, তার কোনো লক্ষণ নাই এবং 2 সপ্তাহ পরেও সে পজিটিভ হলো, এটা কি তার কোনো ঝুঁকি নির্দেশ করে? 2 সপ্তাহ বা দুইটা প্রসঙ্গ আলাদা। সেটা হচ্ছে যে যিনি অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার হিসেবে যিনি পজিটিভ আছেন, ওনার ক্ষেত্রে ওনার যদি 2 সপ্তাহ পরেও পজিটিভ হয়, এটাকে দেখতে হবে যে ওনার আসলে এই পজিটিভিটিটা কতদূর ঠিক আছে। যদি দরকার হলে আমরা রিপিট করে দেখব, রিপিট করে যদি দেখা যায় যে ওনার এটা নেগেটিভ হয়ে গেছে, তাহলে যেদিন নেগেটিভ হয়েছে ওই দিন থেকে হিসাব করতে হবে যে 28 দিন পরে। হাসান স্যার, আবার আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কোভিড-19 যে টিকা যেটা এসছে, এটা কার্যক্রম শুরু হচ্ছে, এই সময় ধরেন অন্য টিকারও আমার কোনো শিডিউল ছিল, আমি কি কোভিড-19 টিকার সঙ্গে অন্য টিকা নিতে পারবো? এটা নেওয়ার একটা ব্যবস্থা আছে। হয়তো আপনাকে 14 দিন আগে টিকা নিয়ে নিতে হবে, অথবা কোভিড টিকা দেওয়ার 14 দিন পরে আপনাকে টিকা নিতে হবে। মিনিমাম 2 উইকস আমাদের একটা সময় গ্যাপ থাকতে হবে। আরেকটা বিষয় আমি বলি, যারা কোভিড চিকিৎসার সময়
যারা প্লাজমা নিছেন ওরা 3 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে পরবর্তী কোভিড টিকা নেওয়ার জন্য। অনিরুদ্ধ স্যারের কাছে আরেকটা প্রশ্ন আমার সেটা জানার যে একটা হার্ড ইমিউনিটির কথা আমরা শুনি, এই ধরনের প্যান্ডেমিক বা এপিডেমিক সিচুয়েশনে আমরা হার্ড ইমিউনিটির শব্দ শুনি, এটার অর্থ কি? হার্ড ইমিউনিটি মানে এখানে হার্ডটা কিন্তু HERD, মানে একটা গ্রুপ অফ, এটা তো আসলে শব্দটার হয়েছিল যে পশুদের একটা দলের এই হিসাবে, অর্থাৎ অনেকজন যদি একসাথে ঘিরে রাখে কাউকে, তাহলে তার একটা প্রতিরক্ষা সুরক্ষা তৈরি হয়। ঠিক এই উদ্দেশ্যটা হচ্ছে, অনেকজন ভ্যাকসিনেটেড মানুষ যদি 2 জন আনভ্যাকসিনেটেড মানুষকে ঘিরে রাখেন, তাহলে ওনারা সুরক্ষিত। এটা একটা কথার কথা। এটা বলা হয় যে কোনো একটা কমিউনিটিতে 70 to 80% যদি আমরা অ্যাচিভ করতে পারি যে সবার আইদার টিকার মাধ্যমে অথবা অসুখের মাধ্যমে অ্যান্টিবডি হয়ে গেছে বা প্রোটেকশন আছে, তাহলে বাকি যে 20 বা 30 জন ওনারা সুরক্ষিত থাকবে। এটার ব্যাপারে আমি একটু বলি, যেমন মিজেলস টিকা দেওয়ার পরে আমাদের 95% হার্ড ইমিউনিটি ডেভেলপ করে গেছে। সুতরাং আমরা যদি 117 কোটি মানুষকে আমাদের টিকা দেওয়ার হয়তো প্রয়োজন হবে না, আমরা যদি 70 to 80% দিয়ে দিতে পারি, তাহলে বাকিদেরকে টিকা না দিলেও ওরা করোনা থেকে রক্ষা পাবে। আরেকটা বিষয় অনিরুদ্ধ স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা জানি যে করোনা ভাইরাস খুব দ্রুত নিজেকে পরিবর্তন করে, যেটাকে আপনারা মিউটেশন বলেন। তো আমরা যে ভাইরাসের বিরুদ্ধে তৈরি করেছিলাম টিকাটা, সেই ভাইরাসের মধ্যে হয়তো নতুন রূপ পরিগ্রহ করেছে, তাহলে কি আমরা যে টিকাটা দিচ্ছি সেই টিকা কি নতুন মিউটেন্ট ভ্যারাইটির বিরুদ্ধে কার্যকর থাকবে? আচ্ছা, এই ব্যাপারে গতদিনই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ওনারা একটা দিয়েছেন যে সবচাইতে এখন অনেকগুলো মিউটেশন কিন্তু চলে আসছে, বলা হচ্ছে যে বেশিরভাগের এগেনস্টেই এটা প্রোটেকশন দিচ্ছে। সবচাইতে কনসার্ন যেটা, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকান যে স্ট্রেনটা, এটার এগেনস্টে দিচ্ছে কিনা। ওনারা বলছেন যে এটার এগেনস্টে পুরোপুরিভাবে ডিজিজের প্রোটেকশন দিচ্ছে না, কিন্তু এটার এগেনস্টেও যথেষ্ট পরিমাণ সিভিয়ারিটি প্রোটেকশন দিচ্ছে, মানে মারাত্মক পর্যায়ে না যাওয়ার মতো। তবে এর আরও পরিবর্তন হবে কিনা, হলে আবারও কি হবে, এটা আসলে সময় বলতে পারবে। আসলে টিকা কিসের বিরুদ্ধে তৈরি করা হচ্ছে? করোনার যে স্পাইক প্রোটিন, গায়ের মধ্যে কিছু প্রোটিন থেকে স্পাইক প্রোটিন বলি, এই স্পাইক প্রোটিনের 1270টা অ্যামাইনো অ্যাসিড আছে স্পাইক প্রোটিনে। তো এই অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সগুলি দেখা যায় একটু মিউটেশন হয়। যেমন মনে করেন আপনার হাতের আঙ্গুল 5টা, এখন হাতের আঙ্গুল আবার জয়েন্ট আছে, আমাদের এখানে পোর্শন আছে। তো একটা পোর্শনে যদি পরিবর্তন হয়, কিন্তু আমার পুরো হাতটা তো ইনট্যাক্ট আছে। সুতরাং আমরা যদি টিকাটা দিই, একটা পোর্শন হলো কিন্তু এই জিনিসটা ও ক্যাচ করতে পারবে। সুতরাং ওইটার এগেইনস্টে আমাদের খুব বেশি অসুবিধা হবে না। সুতরাং 2-1টা মিউটেশনের জন্য 1270 মধ্যে 7টা মিউটেশন হয়ে গেল, কিন্তু বাকি মিউটেশন না হলে আমাদের ওইটার এগেইনস্টে প্রোটেকশন পুরোপুরি চরিত্র বদলে যাচ্ছে না। চরিত্র বদলে। টিকার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টিজেনেসিটি, ডিজিজের আউটকামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে ভিরুলেন্স। কাজে অ্যান্টিজেনেসিটি এফেক্টেড না হলে এখানে খুব বেশি অসুবিধা হবে। সর্বশেষ প্রশ্ন করবো অনিরুদ্ধ স্যারকে, সেটা হচ্ছে যে এই তো 2টা ডোজ দিতে হয় আপনারা বলছেন, কারো ফার্স্ট ডোজ দেওয়ার পরে অ্যালার্জি হলো, তাহলে কি উনি দ্বিতীয় ডোজ নিতে পারবেন? এই যে একটু আগে স্যার যেমন বললেন, এই ছোটোখাটো চুলকানি বা এটা কোনো বড় না, কিন্তু কারো যদি, আমরা বলবো কারো যদি অ্যালার্জি হয়, কারণ এইখানে সবচেয়ে অন্যতম ভয়ের ব্যাপার হচ্ছে অ্যানাফাইলাক্সিস রিঅ্যাকশন। কারো যদি অ্যালার্জি হয়, আপনি ডাক্তারের সাথে কথা বলেন, এবং এরপর পরবর্তীতে টিকা নেওয়ার আগে আবার আপনি দরকার হলে ডাক্তারের পরামর্শ নেন, কারণ কেউ একজন ডাক্তারের অ্যাসেস করতে হবে আপনার আগের বারের রিঅ্যাকশনটা আসলে কী ছিল। যদি অ্যানাফাইলাক্সিস হয়, সেক্ষেত্রে বলা আছে যাদের একটা অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন হয়েছে, পরবর্তীতে ডোজটা না দেওয়ার জন্য, দরকার হলে উনি অন্য টিকা নিতে পারবেন, কিন্তু এটার সেকেন্ড ডোজটা নেওয়া যাবে না। এই ব্যাপারে আর একটু বলি, এটা আসলে যখন কোনো অ্যানাফাইলাক্সিস হবে, প্রথমে দেখতে হবে ওনার কোনো অন্য কোনো কারণে, যেমন বিভিন্ন স্টাডি দেখেছে কারো ফুড অ্যালার্জি ছিল, হয়তো টিকাও নিছে, ওর সাথে অন্য ফুড অ্যালার্জেন বা ফুড খাওয়া মানে কোইন্সিডেন্স হইতে হবে। পিওরলি যে টিকার কারণে হচ্ছে কিনা এটা আমাদেরকে আগে ভেরিফাই করতে হবে। এই জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে, উনি সব কিছু বাছ বিচার করে যদি টিকার কারণে না হয়ে থাকে তাহলে তো টিকাই দেওয়া যাবে, আর টিকার কারণে যদি পিওরলি হয় তাহলে এই টিকা না দিয়ে অন্যভাবে চয়েস করতে হবে। স্যার, দর্শকদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ বার্তা কি? দর্শকদের আমি এটাই বলবো, আমি নিজেই টিকা নিয়েছি, আপনারাও টিকা দেন, নেই ভয়, ভ্যাকসিনে করোনা করব জয়, কোনো গুজব বা অপপ্রচারে কান দিবেন না। ইতিমধ্যে এই টিকা নিরাপদ ও কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। টিকাই করোনা থেকে রক্ষা করার সর্বোত্তম পন্থা। তবে এটাও মনে রাখতে হবে, টিকা দেওয়ার পরও আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ধন্যবাদ। অনিরুদ্ধ স্যার, আপনি দর্শকদের সর্বশেষ কিছু বলবেন? একটাই শুধু কথা, যে আপনি নিজে টিকা নিন এবং অন্যকে টিকা নিতে উদ্বুদ্ধ করুন।
ধন্যবাদ আপনাদের উভয়কেই। আপনারা উভয় খুব ব্যস্ত আমরা জানি, তারপর আপনি দর্শকদের সময় দিলেন, এই জন্য আপনাদের উভয়কেই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে করোনার টিকা সম্বন্ধে আদ্যপান্ত জানলাম, এবং আমরা একটা ব্যাপারে জানলাম, আশ্বস্ত হলাম, করোনার এই যে টিকা আমরা বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে সেটা সম্পূর্ণরূপে নিরাপদ। এখন পর্যন্ত কোনো মারাত্মক কোনো প্রতিক্রিয়া ঘটেনি। তাই আর কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয় রাখবেন না, ভীতি রাখবেন না। আসুন আমরা সবাই মিলে, এখানে স্যার নিজেও টিকা নিয়েছেন, আমিও টিকা নিয়েছি, আমরা সবাই এভাবে টিকা নিই।